আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা এমএফএস এর ম্যাথ নিয়ে একটু কথা বলবো। এমএফএস এর ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এমএফএস এর টোটাল যে ম্যাথগুলি আছে সেই ম্যাথগুলি নিয়ে আমরা কথা বলবো। কোয়েশ্চেন অ্যানালাইসিস এর মধ্যে যেটা বোঝা গেছে সেটা হচ্ছে লাস্ট ইয়ারে অর্থাৎ সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এমএফএস এর ম্যাথগুলি পুরোটা ফাইন্যান্সিয়াল পার্ট থেকে আসছে। অর্থাৎ আমরা অ্যাজ ইউজুয়ালি যেমন বলেছি M1 এবং M2 থেকে ম্যাথ আসবে, M1 M2 থেকে একটা কেস স্টাডি টাইপের ম্যাথ ফান্ডামেন্টাল ইস্যুস নিয়ে আলোচনা করেছে। বাট কোয়েশ্চেন্স মেইনলি আসছে, মানে ম্যাথের পার্ট থেকে কোয়েশ্চেন্স আসছে, শেয়ার ডিভিডেন্ডের ওই পার্ট থেকে ম্যাথ আসছে। সো আমরা বরাবরই বলেছি যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলির ক্ষেত্রে ইল্ড অফ ম্যাচুরিটির ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তো ইল্ড অফ ম্যাচুরিটির একটা ম্যাথ আসছে গত বছর। আর এর পাশাপাশি অন্যান্য যে নর্মাল ম্যাথ আছে, তারপরও পুরো ম্যাথটাই হচ্ছে ফাইন্যান্স বেস অর্থাৎ শেয়ার ডিভিডেন্ড এই রিলেটেড ইস্যুতে। প্রথমে আমরা গত বছর অর্থাৎ লাস্ট ইয়ারে যে চারটা ম্যাথ আসছে পাঁচ পাঁচ করে, সেই ম্যাথগুলি নিয়ে আলোচনা করব। তারপরে ফর্মালি আমরা আমাদের রেগুলার ম্যাথ নিয়ে কথা বলবো। বাট ইম্পর্টেন্ট হচ্ছে এবারের পরীক্ষার জন্য M1 এবং M2 রিলেটেড ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। M1 এবং M2 রিলেটেড ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা M1 M2 রিলেটেড ম্যাথটাও একটু পরে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা গত বছরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। গত বছরের প্রশ্নের মধ্যে আমরা আলোচনা করার সময় বলবো যে কোন কোয়েশ্চেন্সটা বেশি ইম্পর্টেন্ট, কোন কোয়েশ্চেন্সটা কম ইম্পর্টেন্ট। 5 এর কোয়েশ্চেন্স, যেটা 5 এতে আমরা আলোচনা করছি যে 5 এর প্রথম কোয়েশ্চেন্সটা, সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে, কনসিডার এ কুপন রেট দ্যাট হ্যাজ টাকা 1000 পার ভ্যালু অ্যান্ড কুপন রেট ইজ এত। তার মানে কুপনের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা এবং কুপন রেট হচ্ছে 10%। দ্য বন্ড ইজ কারেন্টলি সেলিং টাকা 1200 অ্যান্ড হ্যাজ এ 5 years টু ম্যাচুরিটি। তাহলে শেয়ারের কুপন, মানে কোন একটা শেয়ারের প্রাইস ভ্যালু হচ্ছে, ফেস ভ্যালু হচ্ছে 1000, কুপন রেট মানে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, এবং কারেন্টলি ওই শেয়ারটা মার্কেটে সেল হচ্ছে 1200 টাকা করে। কারেন্টলি মার্কেটে শেয়ারটা সেল হচ্ছে 1200 টাকা করে। সো মার্কেটে এখন সেল হচ্ছে 1200 টাকা অ্যান্ড হ্যাজ এ 5 years টু ম্যাচুরিটি, এবং এই শেয়ারটার ম্যাচুরিটি হচ্ছে 5 বছর। তাহলে হোয়াট ইজ দ্য বন্ড ইল্ড অন ম্যাচুরিটি? বছর শেষে এই 5 বছর পরে আমার এই শেয়ারের, মানে এই শেয়ার বা এই এই যে শেয়ারটা আমি সেল করতে চাচ্ছি, এই শেয়ারের ইল্ড অফ ম্যাচুরিটি কত হবে? এখন ইল্ড অফ ম্যাচুরিটি মানে কি? ইল্ড অফ ম্যাচুরিটি মানে হচ্ছে ম্যাচুরিটির সময়ে আমি ক্যালকুলেশন করব যে আমি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টটা যেটা পেয়েছি সেটা কত ইন্টারেস্ট রেটে পেয়েছি, কত পার্সেন্ট রেটে পেয়েছি, সেটাকে বলা হয় ইল্ড অফ ম্যাচুরিটি। অর্থাৎ বছর শেষে অর্থাৎ ম্যাচুরিটিতে আমি কত পার্সেন্ট রেটে আমার প্রফিট প্লাস ইন্টারেস্টটা ক্যালকুলেট হচ্ছে। ধরেন নর্মাল আমার 1000 টাকা আমার কাছে আছে, আমি এটা ইনভেস্ট করেছি। ভাই সাউন্ড কম আসতেছে। FDR আছে, আমি 1 লাখ টাকা FDR করেছি। 3 বছর পরে আমি FDR থেকে 1,21,000 টাকা পেয়েছি। এখন আমাকে বললো এটার ইল্ড অফ ম্যাচুরিটি কত, মানে আমি যে এই যে 21,000 টাকা প্রফিট পেয়েছি, সেই প্রফিটটা আমার কত ভাইয়া সাউন্ড রেটের দ্বারা আমাকে প্রফিট। সাউন্ড শোনা যাচ্ছে না ভাইয়া, কম আসছে। সবার ক্ষেত্রে কি একই রকম সমস্যা, সাউন্ড প্রবলেম হচ্ছে? জি জি, সাউন্ড কম সমস্যা হচ্ছে। সবার ক্ষেত্রে কি সাউন্ড প্রবলেম হচ্ছে? আমার এখান থেকে ঠিক দেখাচ্ছে, এখন অন্যরা এখন একটু ঠিক রেসপন্স আছে, কর। এই যে এখন এখন ঠিক আছে ভাইয়া, যে আপনি যে বলছেন তখন কিন্তু ঠিক আছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? জি জি জি, এখন ঠিক আছে। ওকে ওকে। তো মানে আমি একটা ফেস ভ্যালু যেমন 1 লাখ টাকার একটা এফডিআর করেছি, 1 লাখ টাকার এফডিআর 3 বছর পরে আমাকে ব্যাংক থেকে দিয়েছে 1,23,000 টাকা। 1,23,000 টাকা যে দিয়েছে, এই 23,000 টাকা যে আমাকে প্রফিট দিয়েছে, 23,000 টাকা কোন রেটে আমাকে প্রফিট দিয়েছে, এটাকে বলা হয় ইল্ড অফ ম্যাচুরিটি। অর্থাৎ অন ম্যাচুরিটিতে আমার প্রফিটটা কত হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা যেই মেথডে ক্যালকুলেশন করা হয় সেটার নাম হচ্ছে ইল্ড অফ ম্যাচুরিটি। ইল্ড অফ ম্যাচুরিটি করার জন্য আমার মিনিমাম 3টা ফিগার দেওয়া থাকতে হবে। ইল্ড অফ ম্যাচুরিটি আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইল্ড অফ ম্যাচুরিটি আসবে, এটার সম্ভাবনা অনেক বেশি। 3টে জিনিস দেওয়া থাকে। একটা হচ্ছে ফেস ভ্যালু দেওয়া থাকে, 2 নম্বর হচ্ছে কুপন রেটটা দেওয়া থাকে, কারেন্ট
সেলিং প্রাইসটা দেওয়া থাকবে এবং ম্যাচুরিটি টেনরটা দেওয়া থাকবে। চারটা জিনিস। একটা হচ্ছে ফেস ভ্যালু দেওয়া থাকবে, যেটাকে কুপন ভ্যালু বলা হয়, বা কুপন ইস্যুসটা বলা থাকে যে কুপন এত বা এইটার উপর বেস করে এই ক্যালকুলেশনটা করা হয় এটা। আর ফেস ভ্যালু দেওয়া থাকবে, কারেন্ট সেলিং প্রাইস থাকবে, তারপরে হচ্ছে শেয়ারটার ম্যাচুরিটি থাকবে এবং কুপন রেট দেওয়া থাকবে। কুপন রেট দেওয়া থাকবে। দেওয়া থাকলে আমি ইল্ড অফ ম্যাচুরিটি বের করতে পারবো। ইল্ড অফ ম্যাচুরিটির জন্য ফিক্সড ফর্মুলা ই ও ইটিএম, মানে ইল্ড অফ ম্যাচুরিটি বলা হয় সি প্লাস এফ মাইনাস পি ডিভাইডেড বাই এন ডিভাইডেড বাই এফ প্লাস পি ডিভাইডেড বাই 2। এই টুটা ফিক্সড। এন মানে হচ্ছে ইয়ার, পি মানে হচ্ছে কারেন্ট প্রাইস, এফ মানে হচ্ছে ফেস ভ্যালু। দেখেন এফ এর সাথে মিলানো আছে, এফ মানে ফেস ভ্যালু থেকে আসে, পি মানে হচ্ছে কারেন্ট প্রাইস, আর ইয়ার মানে হচ্ছে ইয়ার মানে হচ্ছে 5 ইয়ার্স। সো এই চারটা ইনফরমেশন যদি কোনো ম্যাথে দেখা দেওয়া থাকে, তাহলে সেই ম্যাথটার আমরা ইল্ড অফ ম্যাচুরিটি বের করতে পারবো। সো ইল্ড অফ ম্যাচুরিটির ম্যাথ আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ফর্মুলাটা আমরা সবাই একটু মাথায় রাখবো। আমরা সবাই একটু মাথায় রাখবো। ফর্মুলাটা হচ্ছে এই ইস্যুস। এখন এখানে একটা কথা হয়তো মাথায় ভাইয়া আসতে পারে। সিটা কুপন রেটটা জায়গায় 100 কেন হইলো? জি, তিনটা। কুপন রেটটা 10%, আচ্ছা, 1010%, 100, এটা। কুপন রেটটা হচ্ছে 10%। 10% মানে আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা। কুপন রেটটা হচ্ছে 10%। দেখেন কুপন রেট 10% কথাটার মানে কি? 10% কথাটার মানে হচ্ছে আমি কুপন ধরছি 100 টাকা। কুপন যদি আমার 100 টাকা হয়, তাহলে এইটার 10% হচ্ছে কুপন রেট। 10%, তার মানে কুপনটা আমি ক্যালকুলেট করছি 100 টাকার উপর বেস করে, শতকরার উপর বেস করে। এই জন্য কুপন অ্যামাউন্ট হচ্ছে এখানে 100 টাকা। এই যে 10% থেকে কুপন অ্যামাউন্ট এখানে অ্যাড করা হয়েছে, 10% থেকে অ্যাড করা হয়েছে, কুপন আসছে 100 টাকা। অর্থাৎ এই 10% এর ক্যালকুলেশনটা আসলে এই সি থেকে আসছে বলে এই কুপন হচ্ছে এখানে 100 টাকা। এখন কিছু ম্যাথে এটা আবার কুপন রেট দিয়েও করা যায়, মানে আমাকে যে কুপন রেটটা দেওয়া আছে সেই কুপন রেট দিয়েও আমি চাইলে ম্যাথটা ক্যালকুলেশন করতে পারি। এখানে আমি সরাসরি কুপন দিয়ে করছি, মানে সরাসরি ক্যালকুলেশনটা কুপন দিয়ে করেছি, কারণ আমি ইল্ড অফ ম্যাচুরিটির এই ফর্মুলাটা ব্যবহার করেছি। আমরা পরবর্তী শীটে দেখব যে আমি চাইলে এখানে কুপন রেট দিয়েও সরাসরি ম্যাথটা করতে পারতাম। ওকে। মানে ভাইয়া এটা কি কুপন ওই যে 1,000 টাকা, 1,000 টাকা 10%? কোনটা? এই সিটা 100 টাকা, 100 যেটা কুপন। ফেস ভ্যালুর 10%। ফেস ভ্যালুর 10% ফেস হলে, ভ্যালু আমার 10%, ফেস জি। ভ্যালু যেহেতু 1,000 টাকা, তাহলে কুপন হবে 1,000-এর 10% মানে 100 টাকা। ঠিক আছে? মানে আমার আসলে বেটার হতো যদি আমি এখানে কুপন ইজ ইকুয়াল টু লিখতাম, কুপন বের করার ফর্মুলা হচ্ছে ফেস ভ্যালু ইনটু কুপন রেট, তাহলে ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা, কুপন রেট হচ্ছে 10%, তাহলে 10% মানে হচ্ছে 1,000-এর 10%, তো 1,000-এর 10% মানে 100 টাকা। তাহলে কুপনের অ্যামাউন্টটা সবাই বুঝতে পারছেন তো? কারো কোনো কনফিউশন আছে? এটা এমন হতো যদি ফেস ভ্যালুটা 2,000 হতো। একজন আমাকে একটু বলেন তো, যদি ফেস ভ্যালুটা 2,000 হতো, ফেস ভ্যালুটা, তাহলে কুপন রেট ধরেন 10%ই বলতাম, তাহলে কুপন হতো 200 কত? টাকা, 200 টাকা। 200 টাকা। ভেরি গুড। এবার অন্য একজন বলবেন, যিনি আমার সাথে কথা বলছেন তিনি না, অন্য একজন বলবেন। যদি যদি কুপন ফেস ভ্যালুটা আমি 3,000 বলি এবং কুপন রেটটা আমি যদি বলি 20%, হতে পারে তো 20%, তাহলে কুপন হবে কত বলেন তো? 600। কত? 600। 600। ভেরি গুড। কারো কোনো কনফিউশন আছে এখানে? সবাই কি ক্লিয়ার? ইল্ড অফ ম্যাচুরিটির ম্যাথ কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে। সো ইল্ড অফ ম্যাচুরিটির ম্যাথে কখনো সেলিং প্রাইস ভাইয়া বের, সরি, আমি একটু লেটে জয়েন করে ফেলছি, এটা কাইন্ডলি একটু আরেকবার বলবেন? কোনটা? এই যে কুপন রেটটা। কুপন রেটটা বের করা হয় সাধারণত ফেস ভ্যালুর পার্সেন্ট, ফেস ভ্যালুকে কুপন রেটের পার্সেন্টেজ দিয়ে গুণ করে কুপনটা বের করা হয়। ফেস ভ্যালুকে কুপন রেটের পার্সেন্টেজ দিয়ে গুণ করে
কুপনটা বের করা হয়। এখানে আমার ফেস ভ্যালু বলা আছে 1000, তাহলে এটার কুপন রেট বলা আছে 10%, তাহলে 1000 এর 10% মানে হচ্ছে 100 টাকা, এই জন্য কুপন হচ্ছে 100 টাকা। আমরা বলেছি যদি এটা চেঞ্জ করে আসে, কারণ এই ম্যাথই তো আসবে এমন কোনো কথা না। ফেস ভ্যালু যদি 2000 টাকা বলে, তাহলে স্টিল কুপন রেট যদি 10% হয়, তাহলে ফেস ভ্যালু 2000 এর 10% হবে 200 টাকা, অর্থাৎ 200 কুপনের টাকা। অ্যামাউন্ট হবে 200 টাকা। ফেস ভ্যালু যদি 3000 টাকা হয়, কুপন রেটটা যদি 15% হয়, তাহলে 15%, 1100, 1150, 2000 আবার 150, 3000 আবার 150, তখন কুপন অ্যামাউন্ট হবে 450। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে। ভাই একটা প্রশ্ন ছিল যে ইল্ড অফ ম্যাচুরিটি আমরা সাধারণত ইনভেস্টমেন্টে ইউজ করি, এমটিডি এর এফডিআর এর একটা উদাহরণ দিলেন, এটা কি ওটার সাথে যাবে? ডিরেক্টলি এফডিআর আমরা এমনি এক্সাম্পল দিলাম যে এফডিআরটা মানে ম্যাচুরিটিতে আমি তো একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট পাবো, সেটা কত রেটে পাচ্ছি সেটার ক্যালকুলেশনের ডিটেইলটার জন্য যে রেটটা আমরা ফাইনালি এস্টিমেটেড করি, সেই রেটটার সাথে আমরা কম্পেয়ার করেছি। বাট নর্মালি এফডিআর এর সাথে ইল্ড অফ ম্যাচুরিটিটা ডিক্লারেশনটা যায় না, সরাসরি যায় না। এটা সাধারণত শেয়ার, বন্ড, ডিবেঞ্চার অথবা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইল্ড অফ ম্যাচুরিটিটা সাধারণত ক্যালকুলেশন হয়। এবং আপনাদের পরীক্ষায়ও কখনো এফডিআর বা এই রিলেটেড ইস্যুতে ইল্ড অফ ম্যাচুরিটি দিবে না। ইল্ড অফ ম্যাচুরিটি শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা ওই টাইপের ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই সাধারণত দেওয়া হবে। এনি আদার কোয়েশ্চেন? না, তাহলে আসলে আমার এখানে আর কিছু বলার নাই, কারণ এখানে আমি শুধু ফর্মুলা বসিয়েছি, আর কোনো কাজ নাই। আমার শুধু ফেস ভ্যালুর ঝামেলাটা যদি আমরা সবাই মিট আপ করতে পারি, তাহলে আমার জন্য কাজটা খুব ইজিয়ার। আমি বারবার বলছি ইল্ড অফ ম্যাচুরিটির ম্যাথ কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। 4টা ইনফরমেশন দেওয়া থাকবে, ফেস ভ্যালু দেওয়া থাকবে, সেলিং প্রাইস দেওয়া থাকবে, ইয়ার অফ ম্যাচুরিটি দেওয়া থাকবে, কুপন অ্যামাউন্টটা সরাসরি দেওয়া থাকতে পারে। যেমন এখানে বলছে যে পার ভ্যালুর আরেকটা নাম হচ্ছে ফেস ভ্যালু। পার ভ্যালু না বলে এটা ফেস ভ্যালু কথাটাও লিখতে পারতো। আবার কুপন রেট সরাসরি না বলে বলতো যে কুপন অ্যামাউন্ট 100 টাকা, এটাও লিখতে পারতো, তখন আর পার্সেন্টেজ করার দরকার থাকতো না। এখানে জাস্ট আমি মানগুলি বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করার পর আমার রেজাল্ট আসছে। আমরা জানি সাধারণত ইল্ড অফ ম্যাচুরিটি যেহেতু, এটা আমরা মানে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন, ক্ষেত্রে আমরা সাধারণত পার্সেন্টেজে আনতে হয়। সো আমার হিসাব অনুযায়ী আমরা এই রেজাল্টটা যদি এটাকে পার্সেন্টেজ করি, 4.54%। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার 4.54%। এটা হচ্ছে ইল্ড অফ ম্যাচুরিটির অ্যান্সার। সো ভাইয়া প্রথম এই ম্যাথ ইজ ছোট কমপ্লিট। ম্যাথ গুলা কি ওই যে শর্ট নোটস এর মধ্যে আসার সম্ভাবনা আছে, 2 মার্কসের বা ওই যে 4 মার্কসের এদিকে যেগুলো এটা থাকে? 5 মার্কসের ম্যাথ। গত বছর আপনাদের এটা লাস্ট ইয়ারে 5 মার্কসের ম্যাথ, এটা 5-এ 5 মার্কসের ম্যাথ। আমরা যদি এই যে এটা কোয়েশ্চেন্স, লাস্ট ইয়ারের কোয়েশ্চেন্সটা একটু শেয়ার করি, তাহলে আপনাদের জন্য ইজিয়ার হবে। এটা হচ্ছে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন্স, দেখতে পাচ্ছেন সবাই আশা করছি। এই যে দেখেন, এইটা হচ্ছে লাস্ট ইয়ারের কোয়েশ্চেন, 6 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ম্যাথমেটিক্স প্রবলেম। এই যে আমরা প্রথম ম্যাথটা সলভ করেছি, দেখছেন 5 মার্কসের জন্য কত মিনিট রেখেছে আমার ধারণা। আহ, যদি কেউ ফর্মুলা, মানে আমরা যেভাবে ফর্মুলা করেছি, ফর্মুলা মনে রাখলে এইটা 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, 5 মিনিটের বেশি সময় লাগে না। সো উই আর মুভিং ফর নেক্সট ম্যাথ। আমরা ওই কোয়েশ্চেনেরই দ্বিতীয় ম্যাথটা সলভ করছি, 5-এর বি। 5-এর বিটা আরো সোজা। 5-এর বিটা সাধারণত আমার ধারণা যে অনুযায়ী আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা কম, কারণ এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া। এত স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ থাকে না, যেমন ইল্ড অফ ম্যাচুরিটি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এটা একদম বেশি ছোট হয়ে গেছে। হোয়াট ইজ দ্য প্রাইস অফ পারপিচুয়াল বন্ড দ্যাট হ্যাজ এ কুপন অফ টাকা, 1000 পার ইয়ার এন্ড ইল্ড টু ম্যাচুরিটি 5%। দুইটা কথা বলা আছে, কুপনের অ্যামাউন্ট বলা আছে যে কুপন অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা, আর এটা হচ্ছে ইল্ড অফ ম্যাচুরিটি হচ্ছে 5%। এখন আমাকে বলছে ওই পারপেচুয়াল বন্ডের প্রাইস কত। দুইটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে লাইক অ্যাজ আমরা যে আমাদের শেয়ার বা আমাদের ইফডিআর বা আমাদের টিপিএস এর যে ক্যালকুলেশনটা করি, সেই ক্যালকুলেশন থেকেই সাধারণত এটা আসছে, সেই ক্যালকুলেশন থেকে এটা আসছে। এখানে দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা জিনিসকে আমি লিখলাম। এনুয়াল কুপন হচ্ছে 100 টাকা, কুপন যেটা, ইল্ড অফ ম্যাচুরিটি 5%। আমরা ম্যাথ করতে গেলে 5% কে যদি দশমিকে মানে নর্মাল অবস্থা নিয়ে আসি, তাহলে এখানে আমি অ্যাড করলাম।
এখন এখানে যেহেতু পারপেচুয়াল বন্ড আমরা হিসাব করছি, পারপেচুয়াল বন্ড কি জিনিস আমাদের একটু জানলে সুবিধা হয়। শর্ট নোটে যদিও আমরা পড়বো, পারপেচুয়াল বন্ড হচ্ছে এই বন্ডটার যেই বন্ডটার ক্ষেত্রে ইনকামটা ফিক্স থাকে, ইনকামটা ফিক্স থাকে, এবং সাধারণত যেই বন্ডের ম্যাচুরিটি ম্যাচুরিটি ডেটটা থাকে না, ম্যাচুরিটি ডেটটা থাকে না, সেই ধরনের বন্ডকে বলা হয় পারপেচুয়াল বন্ড। মানে পারপেচুয়াল বন্ডের যদি আমরা ফর্মাল এক্সাম্পল দিই, ফর্মাল সংজ্ঞা দিই, তাহলে যে শেয়ারের বা যেই বন্ডের রেটটা ফিক্সড এবং যেটার ম্যাচুরিটিটা সাধারণত ফিক্সড না, ম্যাচুরিটিটা ফিক্সড না, অর্থাৎ যেটার মধ্যে নো ম্যাচুরিটি ডেট ইনশিওর করা হয়, সেটাকে বলা হয় পারপেচুয়াল বন্ড। তো আমার এখানে একটা বন্ডের কুপন রেট দেওয়া আছে এবং ম্যাচুরিটি দেওয়া আছে 5 ইয়ার্স। এখন আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ পারপেচুয়াল বন্ড, পারপেচুয়াল বন্ডের প্রাইস কত। তো আমি প্রাইস বন্ড বের করলাম যে এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, অর্থাৎ এটা জাস্ট ক্যালকুলেশন করে আমি 2000 দিয়ে 2000 ক্যালকুলেশন করলে আমার ম্যাথের কাজটা শেষ, অ্যান্সার শেষ। এটা কঠিন কাজ না। কুপন রেটকে আমি ইল্ড অফ ম্যাচুরিটি যেটা, অর্থাৎ ইন্টারেস্ট যে রেট যেটা আছে ইল্ড অফ ম্যাচুরিটি, সেটা দিয়ে আমি ভাগ করেছি, ইল্ড অফ ম্যাচুরিটি পার্সেন্ট দিয়ে ভাগ করেছি। খেয়াল করে দেখেন এখানে কোথাও কিন্তু টেনরের কথা আমি বলি নাই। সো পারপেচুয়াল বন্ডে কিন্তু টেনরের কথা বলা থাকবে না। পারপেচুয়াল বন্ডের দুইটা বৈশিষ্ট্য, সিঙ্গেল কোয়েশ্চেন্স আপনাদের কভার হয়ে যাচ্ছে। হোয়াট ইজ পারপেচুয়াল বন্ড? পারপেচুয়াল বন্ড ইজ এ বন্ড হুইচ হ্যাজ নো ম্যাচুরিটি ডেট, নো ম্যাচুরিটি ডেট, and which has specific or limited or specified interest rate, যেটা ইন্টারেস্ট রেটটা ফিক্সড। যেমন আমার এখানে ইন্টারেস্ট রেটটা ফিক্সড এবং এখানে কোনো ম্যাচুরিটি দেওয়া হয়নি। সো ইজ কল্ড পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল বন্ডের কারেন্ট প্রাইস বের করতে গেলে বা পারপেচুয়াল বন্ডের অন ম্যাচুরিটি প্রাইস বের করতে গেলে সেটার প্রাইসকে আমি ইল্ড অফ ম্যাচুরিটি দিয়ে ভাগ করলেই কাজটা হয়ে গেল। এই চ্যাপ্টারের মানে আপনাদের 96 ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের 6 নম্বরের যে ম্যাথ আছে সেই ম্যাথটা 6-এর বি, অর্থাৎ প্রথম আমরা এ আর বি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2, অর্থাৎ 10 মার্কস। এবার সেকেন্ড পার্টে গেলাম। সেকেন্ড পার্ট হচ্ছে 6-এর এতে বলা হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ এবিসি স্টক assuming that dividend grow at a constant rate of টাকা 10%. The most dividend paid টাকা 10 and the required return is 12%. So এখানে আসলে চারটা ইনফরমেশন দেওয়া হয়েছে। এখানে চারটা ইনফরমেশন দেওয়া হয়েছে। একটা ইনফরমেশন হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ এবিসি স্টক, বর্তমান এবিসি স্টকের প্রাইস কত আপনাকে ঠিক করতে বলেছে, বর্তমান প্রাইস কত। ওকে, assuming that dividend grow at a constant rate of 10%, বলা হচ্ছে ওই কোম্পানির ওই শেয়ারের ডিভিডেন্ড দেওয়া হয় প্রতি বছর কনস্ট্যান্টলি 10% করে দেওয়া হয়। দ্য মোস্ট ডিভিডেন্ড পেইড টাকা 10, ডিভিডেন্ড দেওয়া হয় 10 টাকা, and the required return is 12%, এবং রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 12%, মানে এক্সপেক্ট করছে যে ওই শেয়ারটা ইনভেস্ট করলে রিটার্ন পাওয়া যাবে 10%, 12% করে রিটার্ন পাওয়া যাবে 12% করে। বর্তমানে সেই শেয়ারটার মার্কেট প্রাইস কত, আমরা আবার একটু ব্যাখ্যা করে আসবো। আমি জাস্ট একটু ফর্মুলাটা দেখি। কারেন্ট মার্কেট প্রাইসের ফর্মুলা হচ্ছে D1 ডিভাইড বাই R মাইনাস জি। এখানে D1 হচ্ছে নেক্সট ইয়ার্স ডিভিডেন্ড, D1টা। আর হচ্ছে রিকোয়ার্ড রিটার্ন যেটা সেটা আর, আর জি হচ্ছে কনস্ট্যান্ট রিটার্ন যেটা সেটা। আর লাস্ট ডিভিডেন্ড D0, লাস্ট ডিভিডেন্ড হচ্ছে 10 টাকা, যেটা গত বছর আমি ডিভিডেন্ড দিয়ে আসছি। আমি আমার ম্যাথটা ক্যালকুলেশন করব। প্রথমে আমাকে D1টা বের করতে হবে, সাধারণত D1টা বের করা হয়, আমরা D1টা বের করব D0 যেই রেটটা আছে, সেইটার সাথে এইটাকে 110, 1 প্লাস 110% দিয়ে গুণ করে, অর্থাৎ 10 কে আমি 1.10% দিয়ে গুণ করব, 1.10% দিয়ে গুণ করলে 11 হচ্ছে বর্তমান নেক্সট ইয়ার ডিভিডেন্ড হচ্ছে 11। কারণ কি, তারা ক্যালকুলেশন করে বলছে, হিসাব করে দেখেন আপনি যে গত বছর আমি ডিভিডেন্ড পেয়েছি 10 টাকা। আপনার নর্মাল সেন্স থেকে চিন্তা করেন, কনস্ট্যান্ট রেট হচ্ছে 10%, অর্থাৎ 100 টাকায় 10 টাকা। তাহলে যেহেতু আমি ডিভিডেন্ড পাচ্ছি 10 টাকায়, তাহলে
এই বছর আমি ডিভিডেন্ড পেয়েছি 10 টাকা, আগামী বছর ডিভিডেন্ড পাবো কত? যেহেতু ডিভিডেন্ডের রেট হচ্ছে 10%, তাহলে আগামী বছর আমি ডিভিডেন্ড পাবো 11 টাকা। 11 টাকা কেন? এই 1 টাকা আমি ক্যালকুলেশন করেছি কিভাবে? 1 টাকা ক্যালকুলেশন করেছি, এই বছরে হচ্ছে 10 টাকা। সো এই 10 টাকার উপর কনস্ট্যান্ট রেট যেটা 10%, 10-এর 10%, তাহলে 10-এর 10% হচ্ছে, আমরা যদি আগের রকমের ঐকিক নিয়মে করি, 10-এর 10%, 10-এর 10% হচ্ছে 1 টাকা। 1 টাকা। 1 টাকা মানে 10-এর 10%, 100 টাকার মধ্যে 10 টাকা, 1 টাকার মধ্যে কত? 10 টাকার মধ্যে কত? মানে 1 টাকা। তাহলে কারেন্ট ইয়ারে, মানে দ্য মোস্ট ডিভিডেন্ড, গত বছর আমি যদি 10 টাকা ডিভিডেন্ড পেয়ে থাকি, 1 বছর পরে, আমি বলছি 1 বছর পরে D1-এ আমি ডিভিডেন্ড পাবো 11 টাকা। সো D1 নেক্সট ইয়ার ডিভিডেন্ড হচ্ছে, এই মানটা হবে 11, এই মানটাই 11 বের করেছি। বের করার পরে বাকি মানগুলি আমার আসলে দেওয়া আছে, নর্মালি দেওয়া আছে। সো আমি 11কে ভাগ করেছি, আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হচ্ছে 12%, সো 0.12। আর গত বছর কনস্ট্যান্ট রেট অফ রিটার্ন হচ্ছে 0.10%, 10% দিয়ে গুণ ভাগ করে ক্যালকুলেশন করলে আমি বর্তমানে মার্কেট প্রাইসটা, স্টকের মার্কেট প্রাইসটা বের করে ফেলতে পারি। সো বর্তমানে আমার স্টকের মার্কেট প্রাইস হচ্ছে 550 টাকা। কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? এখানে কোশ্চেনটা কি থাকবে ভাইয়া, মানে কোশ্চেনটা বুঝি নাই। কোশ্চেনটা বুঝেন নাই? কোশ্চেন কিভাবে থাকবে এখানে? তো মানে যে এই 6-এর এতে কোশ্চেনটা কই ভাইয়া? মানে আমাকে কি বের করতে হবে, সেই কোশ্চেনটা কোথায়? আচ্ছা, এইটা হচ্ছে 6-এর এর কোশ্চেন। আমরা মানে সেন্টেন্স ঘুরাই নাই, কারণ সেন্টেন্স ঘুরালে আবার আপনাদের কাছে, এই যে দেখেন, এই যে দেখেন 6-এর, এই যে 6-এর এ, ফাইন্ড দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ বিসি স্টক অ্যাজিউমিং ডিভিডেন্ডস গ্রো at a constant rate of 10%, the most recent dividend paid হচ্ছে 10 টাকা and required return হচ্ছে 12 টাকা। মনে হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট মার্কেট প্রাইস। কারেন্ট মার্কেট প্রাইস, ও বুঝছি ভাইয়া, এখন বুঝছি। এখন ক্লিয়ার? জি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বুঝতে পারিনি প্রথমে। ওকে, অন্যরা সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? আমাদের এই ম্যাথে ফর্মুলাটা সোজা, কনফিউশনটা হচ্ছে এখানে, যে দ্য মোস্ট ডিভিডেন্ড পেইড টাকা 10, এটা হচ্ছে আমার কনফিউশন, যে নেক্সট ইয়ারে আমি ডিভিডেন্ডটা কিভাবে ক্যালকুলেশন করবো। আপনাদের পরীক্ষা চেঞ্জ আসলে এখানে ধরেন 10% বলা আছে, এটা আরো বেশি বলতে পারতো, এটা 20% বলতে পারতো। যদি কনস্ট্যান্ট রেট 20% হতো, এক্সপেক্টেড রিটার্ন রেটটা তার চেয়ে বেশি হতো, তার চেয়ে বেশি হতো। সো এটা যদি 20% বলতো, এটা হয়তো 22-23% বলতে পারতো। এটা যদি 20% বলতো, তাহলে আমি বলতাম যে এই বছর ডিভিডেন্ড পাচ্ছে 10 টাকা, তাহলে এইটা 20% আগামী বছর পাবে, তার মানে 2 টাকা ডিভিডেন্ড পাবে, তার মানে আগামী বছরের ডিভিডেন্ড হবে 12 টাকা। সো 10 টাকা থেকে কিভাবে আমরা এই পরের বছরের ডিভিডেন্ডের অ্যামাউন্টটা 11 টাকা করেছি, এইটা হচ্ছে ক্যালকুলেটিভ ইস্যুস, মানে এইটুকুই হচ্ছে শুধুমাত্র এখানে বোঝার জিনিস। এটা যদি আপনি ঐকিক নিয়মে করেন কোনো সমস্যা নাই, এবার যদি অন্য কোনো নিয়মে করেন তাও কোনো সমস্যা নাই। আমি যদি ঐকিক নিয়মে করি, তাহলে যদি মনে করেন যে ভাই আমি ঐকিক নিয়মে করবো, আমাকে রেট বলা হচ্ছে 10% করে, তার মানে 10% মানে হচ্ছে 100 টাকায় আমি ডিভিডেন্ড পাবো 10 টাকা। অতএব যদি একদম আমাদের প্রাচীন আগের ঐকিক নিয়মে করি, 1 টাকার মধ্যে ডিভিডেন্ড পাবো এত। অতএব আমাকে তো এই বছর ডিভিডেন্ড পাচ্ছে 10 টাকা, তাহলে 10 টাকার মধ্যে আমি ডিভিডেন্ড পাবো কত? 10% হারে 10 টাকার মধ্যে আমি ডিভিডেন্ড পাবো 10টা, আবার উপরে গুণ হবে। সো 10 ইন্টু, এটা যদি সব ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে 1 বের হয়। তার মানে 10 টাকার মধ্যে আমি ডিভিডেন্ড পাবো 1। তাহলে গত বছরে ডিভিডেন্ড পেয়েছি 10, আমার D1 মানে হচ্ছে পরের বছর, অর্থাৎ নেক্সট ইয়ারে ডিভিডেন্ড হবে 11। এই জন্যই D1 এর মানটা আমি বের করেছি, লিখেছি 11। তো ম্যাথ ইজ সিম্পল, শুধু ফর্মুলাটা জানলে আমি আসলে ম্যাথটা ক্লিয়ারলি করতে পারবো। 11 বের করলাম, 11 থেকে আমি মান বসালাম 11, এটা তো পার্সেন্টেজ বলা ছিল, পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেশন করলে রেজাল্ট বেরিয়ে যাবে। মনে রাখতে হবে যখন কোনো রেট দেওয়া থাকবে, সেই রেটটার ক্যালকুলেশনে
আমি সব সময় সেটাকে পার্সেন্টেজকে নর্মাল ডেসিমেল সংখ্যায় প্রকাশ করব। নেক্সট, 6 এর বি, লাস্ট ম্যাথ। এটাও প্রথম ম্যাথ, মানে প্রথমের বি নাম্বারে যেমন ম্যাথ করেছেন এটাও তেমন ম্যাথ। এটা তবে একটু পেঁচানো। এ প্রেফার্ড স্টক উইথ ফেস ভ্যালু টাকা 1 pays টাকা 5 পার ইয়ার অ্যাজ ডিভিডেন্ড টু ইজ ইনভেস্টরস। একটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, একটা প্রেফারেন্স স্টকের সে ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, এবং এটা প্রতি বছর 5 টাকা করে ডিভিডেন্ড দেয়, প্রতি বছর 5 টাকা। The required rate of similar issue is 4.5%. What is the approximate intrinsic value of the preference share? What is the মানে এই একটা দুটো ওয়ার্ড দিয়ে পরীক্ষার হলে আপনাদেরকে, কারণ আপনারা নতুন থাকা অবস্থায় যখন ধরেন এই ম্যাথ প্র্যাকটিস থাকবে না, তখন আপনার কাছে মনে হবে যে এই যে এই ওয়ার্ডটা ব্যবহার করছে তার মানে মনে হয় ফর্মুলা অন্য কোনো কোন দিকে বের করতে হবে বা অন্য কোনো দিকে নিতে হবে। এটার মানে কি, এই টাইপের একটা প্যাচ সাধারণত ইস্যু হয়ে যায়। সো এই প্যাচটা নর্মালি পরীক্ষার সময় করা যাবে না, কারণ কারণ ইনস্ট্যান্ট ভ্যালু সাধারণত বোঝানো হয়, যেটা ধরেন আমরা ফর্মুলাটা দেখে আসি, ফর্মুলাটা আমাদের কোনো একটা ডিভিডেন্ডের ক্ষেত্রে অ্যানুয়াল ডিভিডেন্ড যেটা, সেটাকে রিকোয়ার্ড রিটার্ন দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে সেই অ্যামাউন্ট থেকে আমি ওই শেয়ারের ইনস্ট্যান্ট ভ্যালুটা বের করে ফেলতে পারি। এটা আসলে কি করা হয়, পেজ ভ্যালু হচ্ছে আহ 10 10 10 10 100 টাকা, 1 বছরে আপনার ডিভিডেন্ড দেয় হচ্ছে 5 টাকা। দ্য রিকোয়ার্ড রেট অফ সিমিলার ইস্যু ইজ 4.5%। 4.5% মানে হচ্ছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে 100 টাকার মধ্যে অ্যাজ ইউজাল অ্যাজ ইউজাল রেট অফ রিটার্নটা হয় হচ্ছে 4.5%। দেখেন এখানে লিখেছে রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 4.5%। তাহলে এটাকে যদি আমি নর্মাল অবস্থায় নিয়ে আসি, ডিভিডেন্ডকে শুধুমাত্র রিকোয়ার্ড রিটার্ন দিয়ে যদি আমি ভাগ করি, তাহলেই সেই শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালুটা পাওয়া যায়। এখন ইন্ট্রিনসিক ভ্যালুটা পাওয়ার, এই ইন্ট্রিনসিক ভ্যালুটা মানে কি, ইন্ট্রিনসিক ভ্যালুটা সাধারণত কখন ব্যবহার করা হয়? ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে আপনার টাইম ভ্যালু অফ মানি পড়েছি, একটু ডিপে যাচ্ছি, টাইম ভ্যালু অফ মানিটা পড়েছি। এইটা সাধারণত ইন্ট্রিনসিক ভ্যালুটা মিন করে টাইম ভ্যালু অফ মার্কেটের ক্ষেত্রে কোনো একটা অ্যামাউন্টের কোনো একটা অ্যামাউন্টের প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। অর্থাৎ টাইম ভ্যালু অফ মানিটা ক্যালকুলেশন করা হয় যে প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু। সো টাইম ভ্যালু অফ মানির আরেকটা নাম হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। এটাকে ফর্মাল বলা হয় প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো। অর্থাৎ আমি যদি এই রেট আকারে আমি যদি ফিউচারে ক্যালকুলেশন করি, তাহলে বর্তমান অবস্থায় আমি ওইটার প্রাইসিংটা কিভাবে আইডেন্টিফাই করব, যেটাকে আমরা টাইম ভ্যালু অফ মানি হিসেবে ট্রিট করি, কিভাবে আইডেন্টিফাই করব, সেই আইডেন্টিফিকেশনের প্রসেসটাকে বলা হয় ইন্ট্রিনসিক ভ্যালু। সো ইন্ট্রিনসিক ভ্যালু আপনাদের পরীক্ষার জন্য এটা রেয়ার, এটা মানে এই ইন্ট্রিনসিক ভ্যালু দিয়ে এর আগে কখনো ম্যাথ আসে নাই, এটাই প্রথম। সো মানে যদি আসে, এটা হচ্ছে আমার ডিভিডেন্ড ভ্যালু যেটা আছে সেটাকে আমার যে এক্সপেক্টেড বা রিকোয়ার্ড যে রিটার্ন আছে সেই রিটার্ন দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমি সেই শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালুটা বের করে ফেলতে পারি। সো ম্যাথ সোজা, শুধুমাত্র ফর্মুলাটা বসানো হচ্ছে কঠিন। এবং এইটা আমি কতটুকু বুঝতে পারছি এটা হচ্ছে করতে, মানে এখন এখানে আমার রেজাল্ট বের হয়েছে, ইন্ট্রিনসিক ভ্যালুটা বের হচ্ছে 111.11। এটা মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে 100 টাকা শেয়ার যদি আমি ইনভেস্ট করি, 100 টাকার শেয়ার যদি ইনভেস্ট করি 1 বছর পরে, 1 বছর পরে অথবা একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমের পরে আমার রিটার্ন আসবে এত, সেটার বর্তমান মূল্যটা কত হয়, সেই ক্যালকুলেশনটা করা হয় ইন্ট্রিনসিক ভ্যালুর মাধ্যমে। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? এটা হচ্ছে তাহলে নরমালি এই এই মানে 6th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ম্যাথের 4টা ম্যাথের সলিউশনস, সিম্পল সলিউশনস, এবং কোনোটায় খুব বেশি প্যাচ নাই, খুব বেশি আর্গুমেন্ট বা খুব উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ নাই। তবে এখানে আমাদের কিছু কিছু মানে কনসেপ্টে একটু থাকতে হবে।
প্রথম কনসেপ্টটা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইল্ড অফ ম্যাচুরিটি। সেকেন্ড কনসেপ্টটা আমরা বলেছি যে পারপেচুয়াল বন্ডের ম্যাচিউর প্রাইসটা কত হয় যদি আমার কুপন রেট এবং ম্যাচুরিটি রেটটা দেওয়া থাকে। 3 নম্বর ম্যাথে আসলে আমরা কোনো একটা স্টকের কারেন্ট প্রাইসটা বের করেছি যদি সেখানে ডিভিডেন্ড এবং কনস্ট্যান্ট ডিভিডেন্ড এবং রিকোয়ার্ড রিটার্নের অ্যামাউন্টটা দেওয়া থাকে। 3 নম্বর ম্যাথে আমাদের কোনো একটা ফেস ভ্যালু বিশিষ্ট স্টকের ফেস ভ্যালু দেওয়া আছে, তারপরে ডিভিডেন্ড অ্যামাউন্ট দেওয়া আছে, ডিভিডেন্ড রেটটা দেওয়া আছে, ডিভিডেন্ড অ্যামাউন্ট দেওয়া আছে এবং রেট অফ রিটার্নটা দেওয়া আছে। এই অবস্থায় সেই স্টকের ইন্ট্রিনসিক ভ্যালুটা কেমন হবে সেটা বের করার জন্য আমরা 4 নম্বর ম্যাথটা করেছি। কারো কোনো কনফিউশন আছে? আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাথগুলি একটু রিভিউ দিলে আপনাদের এই পরীক্ষার জন্য এই সলিউশনটা ইফেক্টিভ হবে।